আসসালামু আলাইকুম এভরিওয়ান। এর আগের লেকচার গুলোতে আমরা টপিক গুলো কভার করছি মোটামুটি সবগুলো। আজকে অনেকদিন পর পড়াইতে বসতেছি। টাইমটা আসলে একটু ক্রুশিয়ালি যাচ্ছে, তার কারণ হইতেছে আমাকে একটু অ্যাডমিশন টেস্টের ক্লাসগুলো সামলাইতে হইতেছে। দ্যাটস ওয়াই তোমাদের এই পাশে একটু কম টাইম দেওয়া হইতেছে। প্যারা নেই। আমরা যেহেতু টপিক গুলো কভার করছিলাম, তার সাথে অনেকেরই দেখা গেছিল যে কিছু কিছু টপিকে ল্যাকিংস থেকে গেছিল। তো তারা সময় পাইতেছে টপিক গুলো ক্লিয়ার করে নেওয়ার, ওই রেকর্ডেড লেকচার গুলো আরেকবার দেখে নেওয়ার। আর আজকে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে রিভিশন ক্লাসের পার্ট টু তে যাবো। লাস্ট রিভিশন ক্লাসে আমরা পুরা কৌণিক গতিবেগ থেকে শুরু করে যা যা কাহিনী কীর্তন আছে সবকিছু একটা সামারি আলোচনা করছি না। আজকের লেকচারের সামারি তো দেখবোই, সাথে কিছু প্রবলেম সলভ করব। তো প্রবলেম সলভের আগে হালকা করে মনে করে দিয়ে আসি আমরা আসলে কি কি শিখছিলাম লাস্ট লেকচারটাতে। এটার জন্য আমাদের রিভিশন লেকচার শীতেই চলে যেতে পারি আমরা সরাসরি। একদম প্রথম পেজ থেকে যদি একটু চোখ বুলে আসি, হালকা করে একটু রিভিশন হয়ে যাক। আচ্ছা, তো আমরা শিখছিলাম যে কৌণিক গতি ক্ষেত্রে আমরা প্রথমে তিনটা ফর্মুলা পড়ছিলাম। সেই তিনটা ফর্মুলা হচ্ছে যে এস ইকুয়াল টু আর থেটা, এটা একটা ছিল। দেন এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছিলাম ভি ইকুয়াল টু আর ওমেগা বা ওমেগায় আর। এবং সেক্ষেত্রে আমরা কৌণিকের জন্য পাচ্ছিলাম কৌণিক ত্বরণ। তো এখানে যে ব্যাপারটা মনে রাখা দরকার সেটা হচ্ছে সবকিছু একই ফর্মুলা, একই ফর্মুলা, শুধু ফর্মুলার চিহ্নগুলো একটু আলাদা। আমরা যেটা জড়তার ক্ষেত্রে পড়ছি বা গতির ক্ষেত্রে পড়ছি, সরলরৈখিক গতির ক্ষেত্রে পড়ছি, ওই হুবহু ফর্মুলা গুলো আমরা পড়বো কৌণিকের জন্য। শুধু বাংলা কথায় সামনে কৌণিক শব্দটা উচ্চারণ করবো, যেমন কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এই ব্যাপারগুলো। তো ফর্মুলার কম্পারিজনে আমরা দেখতে পারতেছি রৈখিক আর কৌণিকের বেশ কিছু কম্পারিজন আমরা পড়ে আসছিলাম। এখানে এই যে ক্রস প্রোডাক্ট গুলো আমাদের দরকার ছিল। তো আজকে আমরা প্রথমে শুরু করব এই প্রবলেম গুলো দিয়ে, এখান থেকে আসলে কি কি টাইপ প্রবলেম আসে এবং ওই টাইপ প্রবলেম কিভাবে ডিল করতে হয় সেটা নিয়ে। এবং দেন আমরা দেখছিলাম যে ফর্মুলা গুলো রিপ্লেস করে কিভাবে নতুন নতুন ফর্মুলা পাওয়া যায়, মানে আমাদের জানা ফর্মুলাই একটু অন্যভাবে কিভাবে করা যায়। যে এই ফর্মুলাটা খুবই বিখ্যাত, হ্যাঁ তুমি এই ফর্মুলাটা দেখতেছো, এটা দিয়ে প্রচুর পরিমাণে অঙ্ক আসে, এটাতে কোনো সন্দেহ নাই। সো এই ফর্মুলা দিয়ে আমরা আজকে অঙ্ক করবো টুকটাক। দেন এখান থেকে আরো কত লেভেলের প্রবলেম হইতে পারে এখানে আমরা আসলে রিপ্লেসমেন্ট গুলো দেখাইছিলাম ধরে ধরে। বেশ কয়েকটা করে ফর্মুলা নিছিলাম, দেন ফর্মুলা রিপ্লেসমেন্ট গুলো চেক করছিলাম যে কোন ফর্মুলাতে রিপ্লেস করতে হয় কিভাবে। তো টুকটাক এই ব্যাপারগুলো আমরা টাচ করে করে গেছিলাম, সেই সাথে জড়তার ভ্রামক নিয়ে আইডিয়া গুলো নিয়েছিলাম। আজকের লেকচারটাতে আমরা শুরুই করবো হইতেছে অন্য একটা টপিক দিয়ে, সেটা হচ্ছে টর্ক এবং দ্বন্দ্ব। যে এই টপিকটা নিয়ে আসলে আমি খুব বেশি টাচ করি নাই, প্রবলেম গুলো। তা আমি আসলে এখানেই প্রবলেম গুলো একটু দেখাবো, এই জন্য আমি আজকে একটা নতুন টেকনোলজি ইউজ করতে চাইতেছি। স্ক্রিনের উপরেই লেখার উপায়। এর আগে আমি স্ক্রিনশট নিয়ে নিয়ে লিখছিলাম, তো অনেকের জন্য অনেক ঝামেলা ছিল। এইখানে সেই ঝামেলাটা একটা নিরসন হইতে যাচ্ছে, ঠিক যেরকম দ্বন্দ্ব আর টর্কের একটা ব্যাপার ঘটতে যাচ্ছে। আচ্ছা, তো টর্ক নিয়ে আসলে কিছুই বলার নাই সত্যি বলতে। টর্ক আসলে বলের কৌণিক রূপ, কৌণিক ভার্সন, ফোর্সের কৌণিক ভার্সন। টর্ক কৌণিক ভার্সন, মানে এটাকে রিপ্লেস করা হয় টাউ দিয়ে। এটুকু বুঝি। তোমাকে একটা সিম্পল জিনিস বলি, উদাহরণ করি। এটা একটা সেটা কিরকম, ধরো এই একটা বৃত্তাকার চাকতি বা কিছু একটা, সেটাকে ঘোরানো হচ্ছে। ধরো সেটা এই দিকে ঘুরতেছে। ওকে, এখন তুমি যদি এই জিনিসটাকে ঘুরাইতে চাও, ধরো এর বেগটা যেটা আছে সেখান থেকে বেগটাকে তুমি বাড়াইতে চাও, তুমি তখন কি করবা? তখন তুমি একে ফোর্স প্রয়োগ করবা। আচ্ছা তুমি বলো, এ তো প্রত্যেকটা মোমেন্টে ঘুরতেছে এক বৃত্তাকার পথে, তুমি কোন দিকে তাকে ফোর্স দিবা? তুমি নিজে চিন্তা করো কোন পাশে আসলে ফোর্স দেই। অনেককে দেখছো হয়তো আঙ্গুলের উপরে ফুটবল ঘুরাচ্ছে, ধরো এখানে একটা আঙ্গুল, আঙ্গুলের উপর ফুটবল ঘোরাচ্ছে। দেন ফুটবলটাকে জোরে ঘোরানোর জন্য সে কি করে? সে কি ফুটবলটা কোন দিকে ফোর্স দেয়? ফুটবলটা কোন ভাবে ঘুরতেছে? এইভাবে ঘুরতেছে, তাই তো? কোন দিকে ফোর্স দেয় দেখবা, সে একটা স্পর্শককে পিক করে, সে স্পর্শকের দিকে জোরে জোরে বাড়ি দেয়, মানে এদিকে ফোর্স দিচ্ছে। বাস্তবে ফোর্সটা ওইদিকে দিচ্ছে, বাট যেহেতু এটা সেন্টার থেকে একটা ডিস্টেন্স আছে আর, ফোর্সটা কৌণিক মানে বলে কনভার্ট হচ্ছে। ওকে, সো ফুটবলের ক্ষেত্রে আঙ্গুলে যখন ফুটবল ঘোরায়, ফুটবলটাকে জোরে ঘোরানোর জন্য খেয়াল করবা সাইডে বাড়ি দেয়, সাইডে জোরে জোরে বাড়ি দেয় শুরু করে। জোরে জোরে বাড়ি দিলে ফুটবলটা তখন ঘোরা শুরু করে। এই ঘোরার একটা মজার ব্যাপার আছে, আমি তোমাকে জাস্ট হালকা করে একটু যদি দেখাই দিই। তোমরা গুগলে যাইতে, ইউটিউবে যেতে পারো। ইউটিউবে গিয়ে হাউ ডাজ টর্ক ওয়ার্ক এটা দিতে পারো, অথবা একটা বিখ্যাত গোল আছে, সেখানেও একটা এক্সপ্লেনেশন দেখতে পারো। জাস্ট একটা জিনিস দেখে আসি আমরা, ওয়ার্ল্ড ফেমাস গোল।
এক্সপ্লেনেশন দেখি আসি কিনা। এক্সপ্লেনেশন। আচ্ছা, রোবার্তো কার্লোসের একটা গোল আছে বিখ্যাত। উম, এইটা সেটা। এই হচ্ছে একটা বিখ্যাত গোল রবার্টো কার্লোসের। এই গোলটা এক্সপ্লেন করাটা খুবই ইন্টারেস্টিং। Couldn't do so. ¡Gol এটা না। del Real Madrid! আচ্ছা, এটা সেটা Golazo না। de Roberto Carlos. রোবার্টো কার্লোস একটা বিখ্যাত গোল আছে যেটা এক্সপ্লেন করা গেলে মানে টর্ক জিনিসটা অনেক সুন্দরভাবে বুঝবা। উম, যে গোলটা নিয়ে এখনো হচ্ছে রেগুলার গবেষণা চালানো হয়। আচ্ছা, আমি অন্য একটা গোল নিতে পারি। তুমি যদি ফুটবলের যে কোনো গোল দেখো, বলগুলো অনেক বাওয়ানো শুরু করে। আচ্ছা। আচ্ছা, এইগুলা ভাবে দেখে মজা পাবো। আমার নিজস্ব ফাইল সিস্টেম থেকে দেখাই, দাঁড়াও বের করি আগে। আচ্ছা, তো এইখানে হচ্ছে সেই বিখ্যাত গোলটা। তুমি যদি দেখো রবার্টো কার্লোসের একটা বল, তো গোলটা জাস্ট আগে দেখো, নইলে আসলে মজাটা পাবা না যেখানে কি হইতেছে। একটু দাঁড়াই, ভিডিওটাকে রেডি করি। আচ্ছা, গোলটা একবার দেখি আমরা। এখনো বোঝা যাচ্ছে না যে আসলে গোলটাতে কি হয়েছিল। একটু পরে বুঝবে, এখানে এই ভিডিওটা দেখলে বুঝবে। এখানে দেখো, এখানে একটা টর্কের খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন পাবা। দেখো বলটা কিক করছে কোন দিকে, বলটা ঘুরে যাচ্ছে হচ্ছে এদিকে। এখন প্রশ্ন হচ্ছে বলটা এইভাবে ঘুরলো কেন? বেসিক্যালি সে তো একটা ফোর্স প্রয়োগ করছে, একটা ফোর্স এফ প্রয়োগ করছে। বাট বাতাস আসলে দুই দিক দিয়ে যায়, তো যাওয়ার ফলে মানে সাইডে আসলে বল প্রয়োগ হচ্ছিল। আমি তুমি যদি এর পরে এক্সপ্লেনেশনটা দেখো, দেখো বলটা যখন সামনের দিকে যায়, বলটা কিন্তু একদিকে ঘুরতেছে। কোন দিকে ঘুরতেছে? এই যে এই দিকে ঘুরতেছে, এই দিকে ঘুরতেছে। আর বাতাস কন্টিনিউয়াসলি এইভাবে যাচ্ছে। যার ফলে যেটা হয়, এই পাশের বাতাসটা আসলে বলটাকে জাস্ট তুমি যদি একটু দেখো, বলটা আসলে বাহানো শুরু করবে। তার কারণটা কি? কারণটা আমি এখানে একটু এক্সপ্লেন করি, টর্কের ক্ষেত্রে এই জিনিসটা হেল্প করবে আমাদেরকে। উম, আচ্ছা, কারণটা হইতেছে ধরো এটা হচ্ছে তোমার বল। অদ্ভুত তো। আচ্ছা, ধরো এটা হচ্ছে তোমার বল। তো এই বলটাতে ধরো তো এই পাশে হচ্ছে বাতাস যাচ্ছে। আর অন্যভাবেও যদি আমি দেখি, ধরো বাতাসটা যাচ্ছে হচ্ছে একটা এইদিকে, একটা হচ্ছে এইদিকে, মানে বাতাসে বলটা দুই পাশ দিয়ে বাতাস যাচ্ছে। তো এই পাশের বাতাসটা, বলটা যখন ঘুরতেছে, রবার্তো কার্লোস বা যেই কিক করুক না কেন, ফুটবলটাকে যদি একটু বাঁকানো ভাবে কিক করে, সোজা কিক না করে যদি এই সাইড গুলাতে কিক করে, মানে একটু বাঁকায় দেয়, বলটা যেন এইভাবে একটু ঘুরে ঘুরে যায়, এরকম যদি হয়ে যায়, তাহলে বলটা ধরো এইদিকে সুইং করতে থাকে। তুমি যদি পেস বল ক্ষেত্রে খেয়াল করো, পেস বলের ক্ষেত্রে ইন সুইং হয়, অফ সুইং হয়, সেক্ষেত্রে এই জিনিসটা কাজ করে। বলগুলো যখন এইভাবে ঘুরতেছিল, এখানে দেখো বলের আমি জাস্ট দুইটা ঘূর্ণন নিয়ে কাজ করব। ফার্স্টে ধরো বলের এই অবস্থাটা কি হবে, আর এই অবস্থায় কি হবে। বাতাস দুই দিকে এইদিকে যাচ্ছে বলের ক্ষেত্রে। এইখানে কিন্তু একটা সংঘর্ষ তৈরি হচ্ছে। কারণ কি, বলটা ঘুরতেছে এই দিকে, বাতাস যাচ্ছে তার বিপরীত দিকে। সো এইদিকে স্পিডটা কমে যাবে, স্পিডটা কমে যাবে, সত্য কথা বললে, কারণ এখানে একটা বলের সংঘর্ষ হচ্ছে। বাট এই দিকটাতে কি হচ্ছে, এই দিকটাতে কি হচ্ছে, এইদিকে বাতাসও যেদিকে মুভ করতেছে, বলটা ওইদিকে। ঠিক আছে। সো এখানে আসলে দুই দিকে ফোর্স প্রয়োগ হচ্ছে, বাট আমরা আমাদের এক্সাম্পলে একদিকে ফোর্স প্রয়োগ করব, দুই দিকে ফোর্স প্রয়োগ করে ঝামেলা হয়, এটা বুঝতেই পারতেছো। সো একটা কম বেশি হচ্ছে, এপাশে স্পিড বেশি হচ্ছে, এপাশে স্পিড বেশি হচ্ছে, মানে বলটা বেশি হচ্ছে, স্পিড বেশি বা বল বেশি বললাম, এপাশে বল কম, বল কম হচ্ছে। তো এই পাশে বল বেশি হতে বলটা এই দিকে ঘোরা শুরু করছে, এই পাশে কম, এই পাশে বেশি। তো এইরকম ভাবে বলটা তখন বেঁকে যাওয়া শুরু করে, এভাবে বেঁকে যাওয়া শুরু করে। দেন গোল পোস্টে গিয়ে বাঁকা ভাবে বলটা গিয়ে লাগে। এখানে এত প্লেয়ার, হাজার হাজার প্লেয়ার দাঁড় করার লাভ নাই। বল যদি এইদিকে কিক করো, বাতাস যদি ঠিকঠাক ভাবে হেল্প করে, তাহলে এইভাবে হচ্ছে বলটা গিয়ে কিক করে। ওকে, এটা আসলে টর্কের খুবই সুন্দর একটা এক্সাম্পল। এই এক্সাম্পল নিয়ে আমরা আসলে কাজ করব ধীরে সুস্থে। আমাদের ফার্স্টে দেখি টর্কের আমাদের কি অঙ্কটা আছে। প্রথমে দেখো, টর্ক নিয়ে আমাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, টর্ক আসলে কিছুই না, যে রেগুলার ফোর্সটাকে আমরা কাজ করে সেটা যদি কেন্দ্র থেকে আর ডিস্টেন্সে থাকে, তাহলে টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। এটা প্রথম কথা। আচ্ছা, তো ভেক্টর ক্রস গুণনের নিয়ম থেকে জানি এটাকে লেখা যায় হচ্ছে সাইন থেটা।
খুব মজার ব্যাপার হচ্ছে থিটার মান ম্যাক্সিমাম কেসে 90 ডিগ্রি থাকে, সো থিটা নিয়ে আমরা খুব বেশি কাজ করি না। কেন 90 ডিগ্রি থাকে? কারণ আমরা যখন বলটা ক্রিয়া করি হচ্ছে এইদিকে এফ, আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে আর, মাঝখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ওকে, ম্যাক্সিমাম কেসে, বাট সব কেসে না। তো টর্কের এখানে ডেফিনিশন দেওয়া আছে, ঘূর্ণন অক্ষ থেকে বল প্রয়োগ রেখার লম্ব দূরত্ব। ঘূর্ণন অক্ষ বলতে যে পয়েন্টটাকে কেন্দ্র করে বলটা ঘুরতেছে, সেখান থেকে যেখানে তুমি বলটা প্রয়োগ করছো তার মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে আর। ওকে, আচ্ছা, টর্ককে আরেকভাবে লেখা যায় ঠিক যেরকম আমরা ছাগলের ফর্মুলা পড়ছিলাম, এফ ইকুয়াল টু এম এ। বলছিলাম যে রিপ্লেসমেন্ট গুলো কিভাবে করা যায়, এফ কে এর বদল রিপ্লেস করতে পারি টাউ দিয়ে, এম এর বদল রিপ্লেস করতে পারি ভর আই দিয়ে, ত্বরণের বদল রিপ্লেস করতে পারি আলফা দিয়ে। তাহলে এটা হচ্ছে টর্কের একরকম ফর্মুলা। তাহলে টর্ক নিয়ে আমাদের আসলে দুই রকমের কাজ করতে হয়, দুই রকমের ফর্মুলা নিয়ে কাজ করতে হয়। একটা হচ্ছে এই ফর্মুলাটা, আরেকটা হচ্ছে এই ফর্মুলাটা। এই দুইটা ফর্মুলা নিয়ে আমরা টুকটাক কাজ করব। তার আগে বলি, এখানে ডন্ডের ভ্রামক নিয়ে একটা কথা আছে। সত্যি বলতে ভ্রামকের মেইন কনসেপ্টটা, মেইন আইডিয়া গুলা আমরা ম্যাথমেটিক্সে বেশি পাই, মেইন আইডিয়া গুলো আমরা ম্যাথমেটিক্সে খুব বেশি পাই। আহ ভ্রামক নিয়ে খুব বেশি আমি এখানে কথা বলতে চাই না। লম্ব দূরত্ব টুরত্ব দিয়ে আছে, বাট এটা আমি পরে দেখাবো। বাট এটা আসলে ম্যাথমেটিক্সে যদি আমি কখনো স্থিতিবিদ্যা পড়াই, দেখবা যে ডন্ডের কনসেপ্ট দিয়ে ম্যাথের অনেক বড় বড় অঙ্ক তুড়ি মেরে সলভ করা যায়। সো এই দিকে আর যাচ্ছি না আপাতত। আচ্ছা, এখন আমরা একটা অঙ্কে দেখে যাই, যেটা চুকুরেটে আসছিল, আমার বেলায় আসছিল। সো ইম্পর্টেন্ট একটা টাইপ। এটা ভেক্টর দিয়ে দিছে আর, এটা ভেক্টর দিয়ে দিছে এফ, বলেই দিছে টর্ক বের করতে বলছে। সো টাউ ইকুয়ালটা আমরা জানি আর ক্রস এফ, এখান থেকে তুমি দেখে নিতে পারো। সো এখান থেকে তুমি সহজে অঙ্কটা করতে পারো, কোনো ব্যাপার না। আর ক্রস এফ করলে, ভেক্টর ক্রস গুণ করলে অ্যান্সার হয়ে যাবে। আমি আসলে এভাবে দেখাইতে চাচ্ছি না, আমি চাচ্ছি এটা ফার্স্ট অ্যাপ্রোচে। এটা ফার্স্ট অ্যাপ্রোচে তুমি জিনিসটা কিভাবে করতে পারো, তোমাদেরকে এই জিনিসটা দেখাইছিলাম, তারপর আমি হালকা করে একটু দেখাই দিই। এটা হচ্ছে 2i, দেখো আর ভেক্টরটা, প্লাস 3j প্লাস 2k। ওকে, আর তুমি যদি এফ ভেক্টরটাতে দেখাও, সেটা হচ্ছে 2i প্লাস 2j প্লাস 2k। সো এই দুইটাকে ক্রস করতে হবে। ক্রস করার নিয়মটাতে আমি একটা ফার্স্ট অ্যাপ্রোচ তোমাদেরকে বলি, খুবই ফাস্ট, যেটা আসলে এই লম্বা, যে লম্বা লম্বা মার্কওয়ালা এই টাইপ জিনিসপাতিতে যাওয়া লাগবে না, দ্রুতই অ্যান্সার বের করা যাবে। সেটা হচ্ছে, তুমি ফার্স্টে যখন হচ্ছে আই এর মান বের করবা অ্যান্সারে, তুমি যখন আই এর মান বের করবা, তখন আইটাকে বাদ দিবা এখান থেকে, আর এখান থেকে তুমি তাহলে ক্রস প্রোডাক্টকে নিয়ে ফেলবা। তাহলে এখান থেকে 3 × 36, 36 থেকে 2 × 4 বাদ দিতে হবে। 3 × 36, আচ্ছা এখানে 12 না, সরি 2, 3 × 6, 6 থেকে 2 × 4 বাদ দিলে থাকে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 2i। ওকে, এটা হচ্ছে আই এর বের করার সহজ টেকনিক, মানে বাদ দিয়ে ফেলা একটাকে। তাহলে এখানে ছিল 2i। আচ্ছা, এবার যখন তুমি জে বের করবা, তুমি যখন জে বের করবা, ন্যাচারালি জে এর মানটাকে মাইনাস দিতে হয়। এটা বাদ দাও, তাহলে দেখো এখানে সরাসরি চলে আসে 2 × 4, সেখান থেকে 2 × 4 বাদ দিলে 0, 0j। প্লাস কে এর মানটা যখন বের করবা, তখন আগে এগুলাকে মুছে ফেলবা, দেন কে এর মানটাকে বাদ দিবা। দেখো এখানে 2 × 4 বিয়োগ 3 × 6, এখানে আসে হচ্ছে -2k। কথা হচ্ছে ভাইয়া, এটা তো জেনারেল অ্যাপ্রোচ, জেনারেল অ্যাপ্রোচ, বাট আপনার প্রশ্নে অঙ্কগুলো এভাবে দেয়া থাকে, এইভাবে দেয়া থাকে, সাইড বাই সাইড দেয়া থাকে। তখন আমি কি করব, তখন আমি কি করব? আমার তো এইভাবেই যাওয়া লাগবে না, তুমি এখানে যতটুকু দেখতেছো ক্রস করছিলাম, সেটা দিয়েই তো যাওয়া লাগবে, এইভাবেই তো যাওয়া লাগবে। উত্তর হচ্ছে না। দুইটা তুড়ি মারা অঙ্ক, মানে টেকনিক বলি। আর তো এখানে লেখাই আছে, তুমি নিচে ছোট্ট করে এফটাকে লিখে ফেলতে পারো প্রশ্নে, 2i প্লাস 2j প্লাস 2k লিখে তুমি তোমার টেকনিক অ্যাপ্রোচ ফলো করতে পারো। অথবা যদি তুমি এইটুকু অলস হয়ে থাকো যে এইটাও ভাবে লিখতে ইচ্ছা করে না, যদি লিখাটা খুবই ভালো, তাহলে তুমি যখন আই বের করবা, তুমি যখন আই বের করো, তখন আই বাদ দিবা মনে মনে, দেন বড় হাসি ছোট হাসি নিবা। দেখো বড় হাসির মান কত, 3 × 6, ছোট হাসির মান কত, 2 × 4, 6 থেকে বড় হাসি থেকে ছোট হাসি বাদ দিবা, চলে আসবে 2i। একইভাবে তুমি যখন হচ্ছে জে এর মানটাকে বের করবা, তখন আগে জেটাকে বাদ দিবা মনে মনে, দেন এখান থেকে বড় হাসি নিবা, এখান থেকে ছোট হাসি নিবা। বড় হাসির মান 4, ছোট হাসির মান 4, তাহলে বিয়োগ করলে 0, জে এর মানটা হয়ে গেছে 0। বাট এইখানে বড় হাসি ছোট হাসি করার আগে সতর্কবাণী, অবশ্যই অবশ্যই মাইনাস দিয়ে নিব। এটা ভেক্টরের ক্রস গুণনের জন্য খুবই সতর্কবাণী, ঠিক আছে? এটা একটা অ্যাপ্রোচ। আবার তুমি যদি কে এর মানটা বের করো, তাহলে ফার্স্টে কে এর মানটাকে বাদ দিব, দিয়ে আমি একটা বড় হাসি নিব, আমি একটা ছোট হাসি নিব।
বড় হাসির মান 4, ছোট হাসির মান 3 দুগুণ 6, 4 থেকে 6 বাদ দিলে -2। এভাবেও করতে পারো, দ্রুত করতে পারো। এখন তুমি পার্সোনালি, আমি এখানে কয়েকটা অ্যাপ্রোচ দেখাইলাম, তুমি পার্সোনালি যেটা পছন্দ করো সেই অ্যাপ্রোচে করো, বাট আমার শর্ত হইতেছে খুবই দ্রুত করতে হবে ভাইয়া। অ্যাডমিশন টেস্ট সময়ের খেলা, কম সময়ে তুমি কতটা বেশি সলভ করতে পারো এখানে এইটাই জাজ হবে। তো তুমি যদি দ্রুত করতে না পারো, অন্যজন দ্রুত করে আগায় যায়, তুমি কিন্তু ওই জায়গাটাতে পিছিয়ে পড়বা। তো এই জায়গাগুলোতে একটু সতর্কবাণী মাথায় রাখবা। পরের প্রবলেমটা দেখি। একটা চাকা বলছে যার ভর হচ্ছে 6 কেজি। আচ্ছা, তো এখানে ধরে নি প্রথমেই একটা চাকা আট করে ফেলবো মনে মনে। চাকা বলছে কিন্তু, চাকা, চাকা মানে আসলে একটা রিং। আমি লাস্ট লেকচারে আলোচনা করছিলাম, চাকা মানে আসলে রিং। চাকার ভেতরে স্প্রক থাকে, আমরা স্প্রক গুলাকে ভর শূন্য ধরে নিচ্ছি। রিংটা হচ্ছে 6 কেজি। ভালো কথা, রিংটার ভর হচ্ছে 6 কেজি। ওকে। কোন অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ 30 সেন্টিমিটার। আচ্ছা, চক্রগতির ব্যাসার্ধ নিয়ে একটু কথা বলা উচিত ভাইয়া। সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ জিনিসটা কি ছিল, আমরা যদি লিখি কোন একটা চাকা বলো বা যাই বলো না কেন, তার আয়ের মানটা এরকম হয়ে থাকে। সামনে কিছু একটা বসে, হয় হাফ বসে, অথবা বসে হচ্ছে 5/2 বা 2/5, হ্যান ত্যান অনেক কিছু বসে। তাই তো, আয়ের মানটা অনেক কিছু বসে। বসার পরে দেনটা যেটা হয়, এম আর স্কোয়ার জিনিসটা কমন থাকে। মানে এখানে একটা অদ্ভুত টাইপ সংখ্যা বসে। তো আমি ধরলাম যে কোনো বস্তুর জন্য, যে কোনো বস্তুর জন্য ধরলাম আয়ের মানটা হচ্ছে এন। এন হচ্ছে এই অদ্ভুত টাইপ সংখ্যাটা ইন্টু এম আর স্কোয়ার, যে কোনো বস্তুর জন্য। এটা একটা অদ্ভুত টাইপ সংখ্যা এন। যেমন ভাইয়া, তুমি যদি গোলক নিয়ে কাজ করো, সেই এন এর মানটা কত হবে, 2/5। মানে তখন আই এর মানটা হচ্ছে, মানে জড়তার ভ্রামক হচ্ছে 2/5 এম আর স্কোয়ার। মানে দেখো, এম আর স্কোয়ার পার্টটা সবার জন্যই কমন। এক্সট্রা করে একটা অদ্ভুত সংখ্যা বসে, সেই অদ্ভুত সংখ্যাটাকে আমি এম ধরে নিচ্ছি। নেয়ার পরে এই জিনিসটাকে আমি ধরে নিব জড়তার ভ্রামকের একদম জেনুইন ফর্মুলা। জেনুইন ফর্মুলা কি, ক্যাপিটাল এম হচ্ছে তার ভর, দেন তার ধরো ব্যাসার্ধ হচ্ছে কে, চক্রগতি ব্যাসার্ধ আর স্কোয়ার। এটা আর স্কোয়ার বা কে স্কোয়ার যাই বলো না কেন, আমরা তো জানি জেনুইন ফর্মুলা হচ্ছে এম আর স্কোয়ার। সো তুমি এটাকে এম আর স্কোয়ার ধরতে পারো, বা এটাকে আর ধরলাম আমি, যাও। বাট এই আরটা হচ্ছে জেনুইন ফর্মুলার আর। এই জেনুইন ফর্মুলার ব্যাসার্ধ মানে যেটা একদম সত্যিকারে হওয়ার কথা ছিল, যে কোনো বস্তুর জন্য যতটা ভ্রামক হওয়ার কথা ছিল এম আর স্কোয়ার, এটা জেনুইন, একদম জেনুইন, খাঁটি, খাঁটি সোনা, কোনো ভেজাল নাই। বাট আমরা দেখতেছি এখানে একটু ভেজাল আছে, পিচ্ছি করে এন, অদ্ভুত সংখ্যা। সো এই এন জিনিসটা থাকার পরে আর এর মানে কি একটা চেঞ্জ আসছে না, এই চেঞ্জ জিনিসটাই বের করতে বলে বেসিক্যালি। তো এই আরটা যেটা জেনুইন ফর্মুলার আর, সেটাকে আমরা বলি চক্রগতি ব্যাসার্ধ। এটাকে কখনো কখনো কে দিয়েও রিপ্লেস করা হয়, চক্রগতি বা চক্রগতির ব্যাসার্ধ। মানে জেনুইন যদি ফর্মুলাটা এম আর স্কোয়ার হইতো, তাহলে আর এর মান কত হইতো, আর মানে ব্যাসার্ধটা কত হইতো আর কি, জেনুইন ফর্মুলাতে। তো এখানে এম আর স্কোয়ার ইকুয়াল টু লিখা যায় M × এম আর স্কোয়ার। এই দুইটা ভর আসলে সমান, ভরে আসলে কোনো চেঞ্জ আসে না, ভর দুই ক্ষেত্রেই সমান, ভর দুই ক্ষেত্রেই সমান আসবে। তাহলে আমি আর এর মানটা লিখতে পারি √m × আর। এই আরটা হচ্ছে তার নিজস্ব ব্যাসার্ধ, সত্যিকারের ব্যাসার্ধ, সত্যিকারের ব্যাসার্ধ। রুটেনটা কিসের জন্য আসছে বুঝতেই পারতেছো, মানে ওই যে অদ্ভুত সংখ্যাটার জন্য কাহিনীটা হচ্ছে। আর এখানকার আরটা কি, এটা হচ্ছে চক্রগতি ব্যাসার্ধ। ভাইয়া চক্রগতি ব্যাসার্ধর মানেটা কি, চক্রগতি ব্যাসার্ধর মানে হচ্ছে যদি ব্যাসার্ধটা কত হইলে, ব্যাসার্ধটা কত হইলে, চক্রগতি ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসার্ধটা কত হইলে এই ফর্মুলাটা এম আর স্কোয়ার দিয়ে জড়তা ভ্রামককে আইডেন্টিফাই করতে পারতো। এটা সিম্পলি বললে এইটুকুই। ওকে। এই ফর্মুলাটা কখন হইতো, যদি আর এর মানটা এত হইতো, তখন এই ফর্মুলাটা ইউজ করতে পারতাম। এটা হচ্ছে চক্রগতি ব্যাসার্ধের কনসেপ্ট। তো কনসেপ্টটা মোটামুটি বুঝে ফেলছি। দেন আমরা যদি একটু হালকা করে ছোট্ট করে অ্যাপ্রোচ করে ফেলি, দেখো চাকার ভর বলে দিচ্ছে এম, আমি খুব ভালো করে জানি ব্যাসার্ধ বের করতে এম এর খুব বেশি এটা কাজ করা লাগে না, আবার ধরে নিলাম এটা হচ্ছে এম। আচ্ছা, দেখি কি বলছে আসলে। ব্যাসার্ধের মান বলছে 30 সেন্টিমিটার, তাহলে কিসের ব্যাসার্ধ, চক্রগতি ব্যাসার্ধ। আরই ধরে নিলাম, আরটা হচ্ছে 0.3 মিটার। এটা কিন্তু জেনুইন ফর্মুলার, আবার বলতেছি জেনুইন ফর্মুলা। জেনুইন ফর্মুলাতে I = সরাসরি লেখা যায় এম আর স্কোয়ার, সামনে ওই অদ্ভুত সংখ্যাটা লেখা লাগে না। কেন, কারণ এটা সত্যিকারের জেনুইন, একদম জেনুইন। ওকে। আর যদি জেনুইন ফর্মুলা না দিয়ে শুধু ব্যাসার্ধ দিত, তখন কিন্তু এটার ব্যাসার্ধ কি হইতো, তখন ব্যাসার্ধ হইতো ওই যে অদ্ভুত সংখ্যাটা এখানে চাকার জন্য, চাকা মানে রিং, চাকার জন্য হাফ আসতো এম আর স্কোয়ার। এটা কখন হইতো, যখন শুধু ব্যাসার্ধ বলতো,
শুধু ব্যাসার্ধ বলতো তখন আমার এই ফর্মুলাটা লাগতো, বাট আমাকে তো শুধু ব্যাসার্ধ বলে নাই, আমাকে বলছে চক্রপতি ব্যাসার্ধ। তা সেটার জন্য আমার ফর্মুলা হচ্ছে এম আর স্কোয়ার, মানে জেনুইন ফর্মুলাটা হচ্ছে এখানে বসবে। ওকে। আচ্ছা, ডান। তাহলে দেখি এখানে আর এর মান পেয়ে গেছি। একটা ত্বরণ সৃষ্টি করতে বলছে। অবশ্যই অবশ্যই ত্বরণের এককটার দিকে নজর রাখি, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আলফা মানে এটা কৌণিক ত্বরণ, কত মানে টর্ক প্রয়োগ করতে হবে। ফার্স্টে কথা হইতেছে টর্ক মানে হচ্ছে বল, বলের ফর্মুলা কি, এম এ, বাট এই বলটা হচ্ছে কৌণিক বল, তাহলে এখানে হচ্ছে টাউ ইকুয়াল টু আই আলফা। দেখো এখানে আমি আলফার মানটা জানি, আই এর মানটা কিন্তু আমি জানি। আই এর মানটা জানি কেমনে, এম আর স্কোয়ার দেয়া আছে আমার জন্য, তো এখান থেকে আমি বের করতে পারি। তাহলে ব্যাপারটা আমি আরেকটু সিম্পলিফাই করে দিই। হুম, হুম। এখন একটু দেখি, সিম্পলি দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমার এম এর মান দেখো সাইডে লিখে ফেলি। এম এর মান হচ্ছে আমার জন্য 6 কেজি। দেন আমার জন্য হচ্ছে আর এর মানটা হচ্ছে 0.3। তাহলে আমি আই এর মানটা এখান থেকে বের করে ফেলতে পারি। এম আর স্কোয়ার, এম এর মানটা 6 × 0.3 স্কোয়ার করে দেখবো হচ্ছে আসে কত, 6 × 0.3 হচ্ছে 0.09, বা এটাকে লিখতে পারো হচ্ছে 9/100, বা এটাকে লেখা যায় 6 × 54 হচ্ছে 0.9554 এত কেজি মিটার স্কোয়ার, এমআর স্কোয়ার। ওকে, এটা হচ্ছে জড়তার ভ্রামক। দেন আমাকে আই এর মানটা বলে দিছে কত, 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আমার কাছে জিজ্ঞাসা করছে কি টর্কের মান কত, টাউ। টাউ ইকুয়াল টু আমি জানি আই ইন্টু আলফা। সো এর মানটা হচ্ছে 0.54 ইন্টু 3, তাহলে এটা আসে হচ্ছে 1.62। টাউটা আসলে কি এটা একটু নিজে চিন্তা করতে পারবে এককটা কি হবে। এটা যেহেতু আর ক্রস এফ থেকে আসে তাহলে এটা হচ্ছে নিউটন মিটার হবে একক। নিউটন মিটার হচ্ছে একক। ওকে, আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা। বুটেক্সে আসছিল, বুটেক্সের প্রবলেম সচরাচর অনেক সহজ হয়। তো এখানে আমার একটা কথা আছে, কথাটা হইতেছে আহ একক গুলা কি আমরা ভালো করে মনে রাখতে পারি কিনা। মেইন আমি পার্সোনালি তোমার জায়গায় থাকতে যেটা করতাম, আমি সবগুলা ফর্মুলা আগে খাতায় লিখতাম, যে কত লেভেলের ফর্মুলা হওয়া পসিবল এটা একটু চিন্তা করে করে লিখতাম, যেন আমার মাথায় ডিপলি জিনিসটা গেঁথে যায়। চিন্তা করে করে লিখবো, তাহলে ফর্মুলা গুলো যখন আমি লিখছি তখন আমি অ্যাটলিস্ট জানি ফর্মুলা গুলো আমি মনে রাখতে পারি কিনা। ফর্মুলা যদি তুমি মনে রাখতে পারো, ফর্মুলা মনে রাখার টেকনিকটা বলছি আমি কিভাবে, যে সাবস্টিটিউট করে দিলেই হয়ে যায়, রিপ্লেস করলেই হয়ে যায়। তুমি যদি ফর্মুলা গুলাই মনে রাখতে পারো ইজিলি, তাই দেখবা হচ্ছে অঙ্কের সময় শুধু ডাটাটাকে চেক করে নেওয়া যে কি কি ডাটা আছে, ডাটা ওয়াইজ অ্যান্সার, ডাটা ওয়াইজ হচ্ছে তুমি মান বসাই দিবা, দেন তোমার হচ্ছে অঙ্কটা ইজিলি হয়ে যায়। এটা একদম সিম্পল কথাবার্তা। ওকে, সো এটা গেল আমাদের হচ্ছে টর্ক নিয়ে সেকেন্ড অঙ্কটা। বা থার্ড অঙ্কটাতে যাই। থার্ড অঙ্কটা বেসিক্যালি পিচ্ছি, সত্যি সত্যি বলতে পিচ্ছি। দণ্ড বা যুগল কখন তৈরি হয়? আচ্ছা, এটা একটু আমি হালকা করে বলে দিই। দণ্ড বা যুগল মানে কাপেলকে আসলে বলি। ধরো একটা স্টিক আছে, এই দুই প্রান্তে ফোর্স প্রয়োগ করা হচ্ছে। ফোর্স গুলো কিরকম হবে, যেন জিনিসটা ঘোরে, এভাবে যেন জিনিসটা ঘোরে, এরকম কোনো ফোর্স প্রয়োগ করা হচ্ছে এটাতে। তুমি বলো কিভাবে ফোর্স প্রয়োগ করলে জিনিসটা ঘুরবে। আমি যদি এখানে ফোর্স প্রয়োগ করি যেন জিনিসটা এই দিকে যায়, আর এখানে ফোর্স প্রয়োগ করবো যেন জিনিসটা এই দিকে যায়, দুই দিকে যায় এরকম, তাহলে দেখো জিনিসটা তুমি এই পাশ থেকে একটা পেন নাও, পেনটাকে ঘুরাইতে চাচ্ছ, তাহলে এক পাশে এই পাশে হচ্ছে পেনটাকে পুশ করো, এ পাশ থেকে আরেকটা আঙ্গুল দিয়ে পেনটাকে পুশ করো, দেখবে পেনটা হচ্ছে এদিকে ঘুরতেছে। এটা তো খুবই ন্যাচারাল জিনিস, তাই না? So, এখানে তুমি একটা মানে গতিটা ঠিক রাখতে চাও, গতি ঠিক রাখতে হলে যেটা হবে, এই ফোর্সটা যদি এফ হয়ে থাকে, এই ফোর্সটাকে এফ হইতে হবে, মানে একই মানের বল প্রয়োগ করতে হবে, একই মানের বল প্রয়োগ করতে হবে। এবং এই বলগুলোর মাঝখানে একটা ডিস্টেন্স থাকে, দেখো সেই ডিস্টেন্সটা হচ্ছে আর, ডিস্টেন্সটা হচ্ছে আর। এটাকে আমরা বলি লম্ব দৈর্ঘ্য। দুইটা বলের মধ্যে লম্ব দৈর্ঘ্য। যেমন আমি যদি বলি, আমি স্টিকটাকে এভাবে রাখলাম, লম্বা করে রাখলাম। ওকে, স্টিকটাকে লম্বা করে রাখলাম। এখন সেই স্টিকটাকে আমি ঘোরানোর জন্য এখান থেকে একটা ফোর্স প্রয়োগ করলাম, সেটা হচ্ছে এফ। এর সরাসরি লম্ব বরাবর সমান্তরালে আরেকটা ফোর্স প্রয়োগ করবো, বাট বিপরীত দিকে, সেটা হবে এই দিকে, এফ। মানে জিনিসটাকে আমি ঘুরাইতে চাই সহজ কথায় বললে। তাহলে দেখো এদের মাঝখানে লম্ব দৈর্ঘ্য কত, এটা যদি আর হয়ে থাকে, এই দৈর্ঘ্যটা যদি আর হয়ে থাকে, লম্ব দৈর্ঘ্য কিন্তু এখানে আর আর না। লম্ব দৈর্ঘ্য কত, লম্ব দৈর্ঘ্যটা হইতেছে এই দৈর্ঘ্যটা, সরি,
উম, আচ্ছা, লম্ব দৈর্ঘ্যটা হইতেছে এই দৈর্ঘ্যটা, লম্ব বরাবর যে দৈর্ঘ্যটা এটা। তো এটা যদি থিটা হয়ে থাকে তুমি লম্ব দৈর্ঘ্য বের করতে পারবা আর কস থিটা, আর কস থিটা। যদি সাইন আলফা হয়ে থাকে তো আর সাইন থিটা। সো এটা আসলে টর্ক কাজ করে, এটা আসলে আর ক্রস এফ দিয়েও প্রকাশ করা যায়। অনেকে ভাবতে পারো আর সাইন থিটা কেন হইলো ভাইয়া, আমরা তো জানি আর এফ মানে হচ্ছে এখানে আর সাইন থিটা, বাট আপনি এখানে দেখাচ্ছেন যে আর কস থিটা হচ্ছে লম্ব দৈর্ঘ্য। সত্যি বলতে থিটাটাকে আমি ভুল নিছি। কেন ভুল নিছি, থিটাটা হয়তো হচ্ছে এই কোণটা, কারণ বলটা এই দিকে আসতো, বলটা এই দিকে যাইতো। সো থিটা হয়তো আলটিমেটলি এই পুরা কোণটা। সো পুরা কোণটাতে 90 প্লাস থিটা, থিটাটা হচ্ছে বেসিক্যালি 90 ডিগ্রি প্লাস হইতো। এখানে লিখতে হয়তো থিটা ইকুয়াল টু কস 90 এত। সো লম্ব দৈর্ঘ্য তখন চলে আসতো আর সাইন থিটা, অটোমেটিক্যালি চলে আসতো। একটা মাইনাসের ব্যাপার আছে, মাইনাস আমি মাথা ঘামাচ্ছি না, মানটা নিব খালি। তো এটা হচ্ছে মেইন কনসেপ্ট টর্কের জন্য। টর্কের জন্য কনসেপ্ট এইটুকুই যে তুমি একটা স্টিক নিবা, সেই স্টিকটাকে তুমি হচ্ছে ঘুরাইতে চাও, তুমি একটা স্টিক নিবা, সেই স্টিকটাকে ঘুরাইতে চাও। সো তোমার এইদিকে একটা এফ, এদিকে একটা এফ প্রয়োগ করতে হচ্ছে, এবং দুইটা বলের মাঝখানে যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হইতেছে তোমার আর। সো আর আর এফ এই দুইটার গুণফলটাই হচ্ছে আমাদের টর্ক, বা হচ্ছে কি বলবো কাপল, দ্বন্দ্ব বা যুগল, দ্বন্দ্ব বা যুগল বা কাপল, এটা কি। তো দেখো, এই বলটা সৃষ্টি হয় যখন, বল দুইটা কখন হয়, সমান হইতে হবে, এটা বললাম যে হ্যাঁ ঠিক আছে বল দুইটাকে সমান হইতে হবে, সমান্তরাল হইতে হবে, অবশ্যই সমান্তরাল হইতে হবে। বুঝতে পারতেছে, একটা এইদিকে হলে একটা এইদিকে হইতে হবে, এবং বিপরীত দিকে হইতে হবে, তিনটাই সত্য, তিনটাই সত্য। ঠিক আছে। তো কাপলের এই সংজ্ঞাটা একটু মাথায় রাখবো, এটা নিয়ে আসলে খুব বেশি কাজ করা হয় স্থিতিবিদ্যায়, এবং খুবই অনেক বড় বড় অঙ্ক লেভেলের, মানে অনেক বড় বড় অঙ্ক আসলে আমরা এটা নিয়ে সহজে সলভ করতে পারি এই কনসেপ্ট ইউজ করে। তো আমরা যদি ওই দিকে টাচ করি তখন আমরা এই জিনিসগুলো দেখবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, নেক্সট একটা প্রবলেমে দেখা যাক, যেটা রিটেনে আসছিল বুয়েটে 17-18 সালে। এই কোশ্চেনটা একটু হালকা দেখে ফেলি আমরা। আচ্ছা, খেয়াল করো, একটা 8 কেজি ভরের, এম এর মান বলে দিচ্ছে 8 কেজি, চক্রগতির ব্যাসার্ধ বলছে 0.25 মিটার। আচ্ছা, চক্রগতির ব্যাসার্ধ মানে বুঝতেই পারতেছো, আই এর মান নিয়ে আর খুব বেশি মাথা ঘামাইতে হবে না, যে সামনে কত বলতেছে জড়তার ভ্রামকের ফর্মুলা, আমরা সরাসরি এম আর স্কয়ার লিখে ফেলবো চক্রগতি ব্যাসার্ধ বললে। আর যদি চক্রগতি ব্যাসার্ধ না বলতো, তখন আমার ভাবা লাগতো যেহেতু এটা চাকা, তাহলে আই এর মানটা হয়তো হাফ এম আর স্কয়ার। এটা চক্রগতির ব্যাসার্ধের জন্য। এটা কখন ইউজ করবো, যখন আমাকে চক্রগতির ব্যাসার্ধ বলে দিচ্ছে, আর যখন হচ্ছে শুধু ব্যাসার্ধ বলছে তখন ইউজ করব। যেহেতু এই অঙ্কটাতে আমাকে চক্রগতির ব্যাসার্ধ বলে দিছে, সো আমার আই এর মানের জন্য ইউজ করতে হবে এম আর স্কয়ার ফর্মুলাটা, জেনুইন ফর্মুলার যেটা আর কি। এত। সো এই ক্যালকুলেশনটা তুমি হাতে হাতেই করতে পারো, কিভাবে করতে পারো দেখো, এটা 1/4 তার স্কয়ার, 1/4 স্কয়ার, তাহলে আমার এখানে আসে হচ্ছে কত, উপরে আসে হচ্ছে তোমার 8, নিচে আসে 16, মানে 0.5 কেজি মিটার স্কয়ার। ভালো কথা। জড়তার ভ্রামক কত হবে সেই প্রশ্নের অ্যান্সার আমরা বের করে ফেললাম, যেহেতু জেনুইন অঙ্ক ছিল, সেম আর স্কয়ার দিয়ে হয়ে গেছে। তারপরে বলছে কি, চাকাটার জন্য আমি 3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে চাইতেছি, আমার টর্কের মান কত দিতে হবে। আচ্ছা, টর্ক যেহেতু বলছে টাউ, আমি ভুলে গেছি ফর্মুলা। আচ্ছা, টর্ক মানে তো বল, তাহলে বলের ফর্মুলা কি, ত্বরণ তৈরি করতে হবে, বলের ত্বরণ দিয়ে ফর্মুলা হচ্ছে এম এ। আচ্ছা, এরকম দেখতে ফর্মুলা কি তাহলে, টাউ ইকুয়াল টু আই আলফা। দেখো আমার ভুলে গেছিলাম, মনে করে নিয়ে আসলাম। তাহলে এখানে আই এর মানটা আমি জানি, হ্যাঁ জানি 0.5, আলফার মানটা জানি, হ্যাঁ জানি 3, করে ফেললে 1.5। আর এটা যেহেতু নিউটন মিটার একক, নিউটন মিটার এককের এক্সপ্লেনেশন একটু আগে দেখছি, সেখান থেকে আমরা ইজিলি জিনিসটাকে ক্যাপচার করতে পারি। ওকে, তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কে যাওয়ার আগে দেখে ফেলি কি আছে আমাদের নেক্সট অঙ্কে। কৌণিক বেগের একটা কনসেপ্ট আছে। আচ্ছা, কৌণিক বেগের কনসেপ্টটা হালকা করে আমরা একটু দেখে ফেলি, তারপর আমরা অ্যাপ্রোচ করি। থিওরিটিক্যাল পার্টটা হালকা দেখে নিই। থিওরিটিক্যাল পার্টে যেটা আছে সেটা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক সরি ভরবেগ, ভরবেগ। আচ্ছা, শুধু ভরবেগ মানে কি, রৈখিক যেটা, এটা হচ্ছে রৈখিক ভরবেগ পি, রৈখিক ভরবেগ। তো ভরবেগ জিনিসটা কি, অনেক মুখস্থ করছো, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। সোজা কথা বললে না, ভরবেগ মানে হইতেছে ধর একটা দেয়াল আছে,
একটা দেয়ালকে তুমি কম ভরের মানুষ কতটুকু শক্তি দিলে আর কি ভাঙতে পারবা, একটা মোটা সোটা মানুষ সে আসলে অল্প একটু দৌড়ে এসে দেয়ালটাকে ভাঙতে পারবে। একটা ছোট্ট গাড়ি যদি এসে সেখানে ধাক্কা দেয় তাহলে অনেক জোরে এসে ধাক্কা দিতে হবে। একটা বিরাট ট্রাক যদি এসে ধাক্কা দেয় তাহলে হচ্ছে অনেক আস্তে ধাক্কা দিলেও দেয়ালটা ভেঙে যাবে। সো এই জিনিসটা যে ধাক্কাটা কি পরিমাণে হবে, এই ধাক্কা জিনিসটা আসলে ভরবেগ দিয়ে আইডেন্টিফাই করা যায় সহজে। তো এটা হচ্ছে রৈখিক ভরবেগ। যদি আমি কৌণিক ভরবেগ নিয়ে কাজ করি তাহলে কি হবে, রিপ্লেস করে দিব কৌণিক ভরবেগ, সেটাকে রিপ্লেস করে দিব। কৌণিক ভরবেগ হচ্ছে এল, রিপ্লেস করবো কিভাবে, আই এর বদল দিব হচ্ছে এম এর ভরের বদল দিব আই, ভি এর বদল দিব ওমেগা, এটা। এবং কৌণিক ভরবেগের আরেকটা ফর্মুলা কি, একটু আগে মনে করে দেখো, এফ ইকুয়াল টু এম এ ছিল এবং সেখান থেকে আমি লিখছিলাম যে টর্ক টাউ ইকুয়াল টু আই আলফা, এবং একইভাবে টাউকে লিখছিলাম হচ্ছে আর ক্রস এফ, তাই তো? ঠিক একইভাবে তুমি যদি কৌণিক ভরবেগকে আরেকভাবে রিপ্রেজেন্ট করতে চাও, ভেক্টর রিপ্রেজেন্টেশন যেটা, সেটা হচ্ছে আর ক্রস পি। দেখো অনেকটা সেম টু সেম একেবারে স্ট্র্যাটেজি, মানে একই স্ট্রাকচারের দুইটা আইডিয়া আর কি। সো আমাদের এই দুইটা ছোট্ট ছোট্ট আইডিয়া আমাদের খুবই কাজে লাগবে। নেক্সট যদি আমি একটু দেখি, ভরবেগের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, এটাকে আমি এভাবে লিখতে পারি। দেখো ভরবেগকে লিখলাম কি, আই ইন্টু ওমেগা, এটাও লেখা যায়। আবার এভাবেও চিন্তা করা যায়, এটা যেহেতু কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগ, আচ্ছা একটু আগে শিখলেন ভাই আপনি আর ক্রস পি, তাই তো? আর ক্রস পি, আর এর জায়গায় আর রাখেন, পিটাকে লেখেন এম ভি, আর মাঝখানে কোনটা 90 ডিগ্রি ধরে না, 90 ডিগ্রি ধরে না, তাহলে সাইন 90 মানে এক হয়ে গেছে। এটাও একটা ফর্মুলা, এম ভি আর। এই ফর্মুলাটা আমি ইউজ করছিলাম বোরের পারমাণবিক মডেলে, সেখানে আমি বলছিলাম এটাকে এনএইচ বাই টুয়াইস পাই। এই আইডিয়াটা আমাদের অনেক সময় ইউজ করতে হয়। ওকে, সো আমাদের দুই রকমের এই আইডিয়া আমাদের ইউজ করতে হবে। একটা হচ্ছে আমাদের রিপ্লেসমেন্টের আইডিয়া, দেখো আমি রিপ্লেসমেন্ট দিয়ে একটা ফর্মুলা পেয়ে যাব, একটা হচ্ছে রিপ্লেসমেন্টের আইডিয়া, এবং আরেকটা হচ্ছে ক্রস প্রোডাক্টের আইডিয়া, মানে ভেক্টর আইডিয়া, সহজ কথায় বললাম। তো যে কোনো কিছুর ফর্মুলা পাওয়ার এই দুইটা হচ্ছে উপায়। ভেক্টরের আইডিয়া দিয়ে পাইতে পারি অথবা রিপ্লেসমেন্ট আইডিয়া দিয়ে পাইতে পারি, এটা ডিপেন্ড করবে প্রশ্নে আমাকে আসলে কোন আইডিয়া নিয়ে কাজ করতে বলতেছে, সেটার উপর বেস করে আমরা হচ্ছে ওই আইডিয়া নিয়ে কাজ করব। ওকে, তো এইটুকু বুঝলাম মোটামুটি। এটা কিন্তু আরেকটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলা উচিত। সেটা হচ্ছে উম এল ইকুয়ালটা আমরা পড়লাম যে আর ক্রস পি, এবং এখান থেকে লেখা যায় এম ভি আর সাইন সাইন থেটা, থেটাটাকে আমি আপাতত 90 ধরে নিলাম, সেটা 1 হয়ে গেছে। আচ্ছা, এখানে লিখলাম হচ্ছে কৌণিক ভরবেগকে লেখা যায় এম ভি আর। কিন্তু ভাইয়া আমরা তো জানি ভি ইকুয়াল টু ওমেগা আর, তাই তো? তাহলে আমি এখানে যদি ভি এর বদল ওমেগা বসাই দিই, ওমেগা আর বসাই দিই, তাহলে এখানে আর থাকে। এটা হচ্ছে এম ওমেগা আর স্কোয়ার। এটা একটা কৌণিক ভরবেগের জন্য এটা একটা খুব ইন্টারেস্টিং ফর্মুলা, এম ওমেগা আর স্কোয়ার। এর সাথে সিমিলার করে একটা জিনিস মাথায় রাখতে পারো, আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। সেটা কৌণিক ভরবেগের না, এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের ফর্মুলা, এফসি, সেন্টিমেন্টাল ফোর্স, এম ওমেগা স্কোয়ার আর। সেটা কি রকম, সেটা যদি একটু ছোট্ট করে দেখা দিই, এই জিনিসটা আমি বারবার দেখাচ্ছি, এর আগেও একটা লেকচারে দেখাইছি, তার কারণ আছে, জিনিসটা খুবই দরকারি। এই চ্যাপ্টারের মেইন আইডিয়াটা হইতেছে তুমি ফর্মুলা মনে রাখতে পারতেছো কিনা। সেখানে যদি রিপ্লেস করে দাও পাওয়া যাবে এম ওমেগা স্কোয়ার আর। কি রিপ্লেস করবো, ভি এর বদল ওমেগা আর বসাই দিব, হয়ে যাবে। তো আমাদের এই দুইটা ফর্মুলা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তো এটা তো দেখলামই এই ফর্মুলাটা। কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, আমরা সাধারণত ভরবেগের সংরক্ষণশীলতা নীতি পড়ে আসছি। কৌণিক ভরবেগের জন্য আমাকে এই ফর্মুলা অনেক বেশি ইউজ করতে হবে, অনেক বেশি ইউজ করতে হবে। আই কে লেখা যায় এম, আচ্ছা আমি একটু দেখি, এম আর স্কোয়ার লেখা যায়, এখান থেকে ওমেগা 1। এটাকে লেখা যায় তাহলে দেখো, এই সবকিছু এরকম দিলাম, এম টু আর টু স্কোয়ার ওমেগা 2। আচ্ছা, এখন দেখো আমি জানি ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে এখানে ভি 1 লেখা যায় ওমেগা 1 আর 1। সেখান থেকে আমি এখানে লিখতে পারি এম 1, এখান থেকে একটা আর 1, ওমেগা 1 কে প্যাকেট করে ফেলি, এখানে একটা আর 1 থাকলো। এখান থেকে এম 2, একটা আর 2, ওমেগা 2 কে প্যাকেট করে ফেলি, এখানে একটা আর 2 থাকলো। তো এখানে দেখো লেখা যায় M1 আর 1 ভি 1 ইকুয়াল টু M2 আর 2 ভি 2। বেসিক্যালি দুইটাই আমাদের জন্য ফর্মুলা, দুইটা ইম্পর্টেন্ট ফর্মুলা। আমরা এটা নিয়ে কাজ করবো, এটা 1 নাম্বার ওয়ে, এটা নিয়ে কাজ করবো, এটা 2 নাম্বার ওয়ে, এটা নিয়েও কাজ করবো, এটা 3 নাম্বার ওয়ে। একটাই মনে রাখবো,
সেটা হচ্ছে এটা সবচেয়ে মনে রাখা সহজ। এটাকে এইভাবে আমরা কনভার্ট করে নিব প্রয়োজন সাপেক্ষে, আমাদের যেরকম প্রশ্ন দিবে সেরকম সাপেক্ষে। তোমরা নিউটনের দ্বিতীয় সূত্র পড়ছো, বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে গতিশীল বস্তু গতিশীল থাকবে এবং স্থির বস্তু স্থির থাকবে, মানে আজীবনে থাকতে যাবে, বা গতিশীল বস্তু যে বেগ আছে সে বেগে চলতে থাকবে। এর দ্বিতীয় সূত্র না প্রথম সূত্র? আচ্ছা, প্রথম সূত্র ছিল। আর দ্বিতীয় সূত্র কি ছিল? কোনো বস্তুর উপর যদি হচ্ছে বল প্রয়োগ করা না হয়, মানে বল প্রয়োগে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক যদি না হয়, তাহলে ভরবেগের পরিবর্তন হয় না, তখন ভরবেগটা সংরক্ষণ হয়। কিন্তু এটা কৌণিক করতেছি আমরা, কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগে বাহ্যিক টর্ক প্রয়োগ করতে হবে না, টর্ক প্রযুক্ত করব না। নিউটনের সূত্রটা ছিল কি, বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হইলে। এখানে তাহলে বলবো বাহ্যিক কোনো টর্ক প্রয়োগ করা না হইলে, কৌণিকের জন্য বলতেছো তুমি। আবার যদি নিউটনের দ্বিতীয় সূত্রটার কথায় আসো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এখানে বলতে হবে তাহলে বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক, এবং টর্ক যেদিকে ক্রিয়া করে কৌণিক ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। এভাবে তুমি নিউটনের সূত্রগুলোকে কৌণিক ভার্সনে নিয়ে আসতে পারো। এটা বাচ্চা কাজ, এটা আমি জীবনে মুখস্থ করি নাই, কারণ জিনিসটা খুবই সহজ, জাস্ট রিপ্লেস করলেই হয়ে যায়। So আমি এদিকে খুব বেশি একটা ইম্প্রেসাইজ করতেছি না। ওকে, এখানে ওটাই বলছে, বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত না হইলে, টর্ক শূন্য হইলে আর কি যে কাহিনীগুলো হবে। আচ্ছা, এটা মোটামুটি বুঝি। এখন আমরা অঙ্কে চলে যেতে পারি। অঙ্কে 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 হচ্ছে আমাদের কয়েকটা পিচ্ছি কয়েকটা অঙ্ক আছে, আচ্ছা দেখে ফেলি। ফার্স্টে আমার খুবই ফেভারিট, টপ ফেভারিট, আইইউটি। আচ্ছা, তো আইইউটি জিনিস নিয়ে অনেকে ভয় পাও, সত্যি বলতে আমিও ভয় পাইছি। আমার এখনো, আমি নিজেও যখন অ্যাডমিশন ক্লাসগুলো নিয়ে আমি বলে আসি যে যদি টিচার আইইউটি পরীক্ষা দিয়ে আমাকে না বলতো যে 1 ঘন্টার আগে, মানে 2 ঘন্টার আগে কেউ বের হইতে পারবা না, পরীক্ষার খাতা জমা দিতে পারবা না, আমি আইইউটিতে চান্সই পাইতাম না। কারণ 1 ঘন্টা পর আমার মনে হয়েছে যে আমি আইইউটি প্রশ্ন ফেলা রেখে চলে যাই, আমি সব কিছু পারি না। Then কোন রকমের 2 ঘন্টা বসেছিলাম, ইচ্ছা মতো তাকাইছি, 285 পজিশন আসছে, খারাপ না। তো আইআইটির গল্পটা আমি প্রায় বলি। আমি বের হয়েছি আইআইটি পরীক্ষা দিয়া, দেন কাইদুল আমারে বলতেছে, হ্যাঁ হ্যাঁ তুমি তো ম্যাথে ফাটাই দিছো। আমি বলি হ্যাঁ হ্যাঁ তুমি তো ইংলিশে ফাটাই দিছো। পরে দেখি মা আইআইটি কাইদুল হয়েছে 17তম। আরে মেমোরিজ গুলো অনেক সুন্দর, মনে পড়ে যায়। আচ্ছা, অঙ্কটাতে দেখি, দ্য মাস অফ এ মেটালিক স্ফিয়ার ইজ 6 গ্রাম। কিচ্ছু বুঝি নাই ভাই, আমি কিচ্ছু বুঝি নাই, আমি শুধু বলছি এখানে একটা ভর দেয়া আছে, সেটা 6 গ্রাম। শুধু এখানে স্ফিয়ার শব্দ আছে, মানে একটা গোলক, গোলকের জন্য ভরটা হচ্ছে 6 গ্রাম। আচ্ছা, পরে দেখবো স্ফিয়ার শব্দ আমি দেখি নাই। এটা কিছু একটা বলছে বলছে বলছে, এখানে বলছে 3 মিটার একটা কিছু আছে, এবং রোটেটেড, রোটেটেড কিছু একটা কি মিস করছে আমি বোঝানোর সময়। রোটেটেড 4 টাইমস পার সেকেন্ড, আচ্ছা 4 টাইমস পার সেকেন্ড, রোটেটেড 4 টাইমস পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 4 বার ঘুরতো। 4 টাইমস মানে কি, প্রতি সেকেন্ডে 4 বার। একবার ঘোরা মানে 2 পাই ঘোরা, একবার ঘোরা মানে 2 পাই ঘোরা, আর 4 বার ঘোরা মানে 8 পাই ঘোরা। 8 পাই ঘোরে প্রতি সেকেন্ডে, তাহলে 8 পাই পরিমাণ ঘোরে প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে ঘোরাটা কি, সরণ, কতটুকু ঘুরতে, এটা কিন্তু সরণ, কৌণিক সরণ। তাহলে এটা হচ্ছে থেটার পরিমাণ প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে। তাহলে এটা কি বলতো? এটা আসলে বেগ, কৌণিক বেগ প্রতি সেকেন্ডে 8 পাই, এটা বলে দিছে। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার, মানে কৌণিক, মোমেন্টাম মানে ভরবেগ, কৌণিক ভরবেগ কত, মোমেন্টাম কৌণিক ভরবেগ। আইটি পরীক্ষার আগে শুধু এই ইংলিশ টার্মগুলো একটু দেখে যাবা, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে ইংলিশ টার্মগুলো একটু পড়ে পড়ে যাবা। অ্যাটলিস্ট আইটি পরীক্ষায় ভালো কিছু না করো, উদ্ভাসে যদি কোনো টিচার হও, হঠাৎ হঠাৎ এসে বলবে, ভাই আপনার এবার ইংলিশ ক্লাস, তখন তুমি ঘাবড়ায় যাবা না। ওকে, আচ্ছা। তো পরে দেখা যাক হচ্ছে 8 পাই হচ্ছে আমার কৌণিক ভরবেগ। আহ মেটালিক স্ফিয়ার হচ্ছে এম এর মান এত দিয়ে রাখছে, আমার বের করতে হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ। আচ্ছা, কৌণিক ভরবেগের জন্য আমি এল পড়ে যাই, কি কি জানি, ভর জানি, বেগ জানি। আচ্ছা 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 আচ্ছা, দুইটা ফর্মুলায় পড়ছি এল এর জন্য। এটা হচ্ছে আই ওমেগা, যেহেতু এটা পারি কিনা, হ্যাঁ হ্যাঁ ওমেগা তো দেয়া লাগতেছে। আই এর জন্য ভর দেয়া আছে, তাহলে একটা আর খুঁজে আসি, দেখি প্রশ্নে কোথাও আর আছে কিনা। কোথায় আছে দেখি, কোথায় আছে কোথায় আছে। ই ফাস্টেন অ্যাট ওয়ান এন্ড অফ এ থ্রেড, এই তো একটা আর পাওয়া গেছে, এই একটা আর পাওয়া গেছে। ভাই আপনি যেটা পড়তেছেন, আপনি যদি ভুল হয়ে থাকে, হয় না সাধারণত, পড়ে দেখতে পারো। ইট ইজ ফাস্টেন এর মানে একটা বাঁধানো আছে, একটা এক প্রান্তে অফ এ থ্রেড অফ লেন্থ, 3 মিটার লেন্থের একটা কিছুতে বাঁধানো আছে। তার এর মানও পেয়ে গেছি বাবা, 3 মিটার হয়ে গেছে, আমার অঙ্ক শেষ। আই ইকুয়াল টু এম
আর স্কোয়ার। তাহলে আমার কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আই ওমেগা। আই ইকুয়াল টু লিখবো এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। দেখি এম এর মান হচ্ছে 6 গ্রাম, 6টাকে কনভার্ট করে নাও কেজিতে। আর এর মান হচ্ছে 3, তার স্কোয়ার। ওমেগার মান কত? এই তো পেয়ে গেছি, 8 পাই। 8 পাই। এটা কি হবে? দেন এটা ক্যালকুলেশন করব, করে হচ্ছে এক বসাই দিব কেজি। উম, এটা কি কৌণিক ভরবেগ না, শুধু ভরবেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, তার সাথে একটা স্কোয়ার গুণ হয়ে যাবে, কারণ হচ্ছে আর ক্রস পি এই ফর্মুলাতে এককটা আসে। আর ক্রস পি ফর্মুলাতে এককটা আসে। ওকে। সো তুমি দেখো একক সবখানে এটাই আছে, কেজি একক নিয়ে প্যারা নেই। তাহলে এখন অ্যান্সার যেটা আসে সেটা বুঝছি। Simple। যারা বোঝো নাই তারা ভিডিওটা আবার প্রিভিয়াস দেখে ফেলো, মানে এখানে রেকর্ডেড ক্লাস এটাই সুবিধা। তুমি হচ্ছে নিজের আবার ভিডিওটা রিকল করে দেখতে পারবা। কোনো প্রশ্ন থাকলে আমাকে হচ্ছে লাইভ ক্লাসে করবে, ডোন্ট ওয়ারি। লাইভ ক্লাস নিবো নিবো একটা ভাব আছে আমার মাঝখানে, কবে নিবো আমি জানি না। এই শুক্রবার করে নিতে চাই, দেখি যে শুক্রবার করে অভ্যাস মন করে ভাই আপনার ওখানে যাওয়া লাগবে ক্লাস। খারাপ লাগে, কষ্ট লাগে। পরের প্রশ্ন, খুবই পছন্দনীয় আমার প্রশ্ন, বইটা আসছিল। আচ্ছা দেখি কি বলছে এখানে। বোরের হাইড্রোজেন পরমাণু মডেলে একটা ইলেকট্রন প্রোটনের চারদিকে এত ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, ঘোরো, এত বেগে ঘুরতেছে, ভি এর মান। ওকে। ইলেকট্রনের ভর হলে কেন্দ্রমুখী বলের মান কত? কেন্দ্রমুখী বলের ফর্মুলা কি? সেন্টিপিটাল ফোর্স হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। আমি এখন কেন্দ্রমুখী বল নিয়ে তোমাদের খুব বেশি আলোচনা করি নাই, আমি করব ধীরে সুস্থে করব, এই জন্য এখনো খুব বেশি ডিপে যাই নাই। ডিপে গেলে কেন্দ্রমুখী বলে আরো সুন্দর সুন্দর আইডিয়া পাবা, ডোন্ট ওয়ারি। আচ্ছা দেখি আমার এখানে সবকিছু ডাটা রেডি কিনা। হ্যাঁ, আর এর মান রেডি। আমি এখানে অন্য কালার দিয়ে লিখি। ভরের মান হ্যাঁ এই তো রেডি। ভি এর মান হ্যাঁ রেডি। আর এর মান হ্যাঁ রেডি, আরে সবই রেডি। তাহলে আমি এম এর মান বসাই দিই। এম এর মানটা হচ্ছে কত? ইলেকট্রনের ভর দেওয়া 9.1 × 10⁻³ সেটাই বসাইছে। ভি এর মানটা তো রেডি করা আছে, সেটা স্কোয়ার বসাইছে, কিভাবে আর করে দিছে, এখান থেকে এত নিউটন চলে আসবে। সিম্পল। সো এটা মোটামুটি ক্লিয়ার হইলো। পরেরটাতে দেখি। পৃথিবী পৃষ্ঠের উপরে কোনো বায়ুমণ্ডল না থাকলে কি অবস্থাটা দাঁড়াবে? আরে জোস কাহিনী কীর্তন করে রাখছে, দেখি কি অবস্থা দাঁড়াবে। বুয়েট বলছে। আচ্ছা, আহ এটা আসলে তুমি একটু খেয়াল করো যে হচ্ছে হ্রাস পাবে বর্ষণে আছে, একই থাকবে বৃদ্ধি পাবে হ্যানত্যান। বায়ুমণ্ডলের কিন্তু প্রচন্ড ভর আছে, প্রচন্ড ভর আছে। ভাই কি বলেন এসব কথাবার্তা, বাতাসের তো ভর নাই। না রে ভাই আছে। ধরো এটা পৃথিবী, যতটুকু এখানে ডার্ক করে দিচ্ছে ততটুকু হচ্ছে পৃথিবী, তার উপরে এই পরিমাণ হচ্ছে বাতাস আছে, এই পরিমাণ বাতাস আছে। তাহলে বোঝো পরিমাণ বাতাস আছে পৃথিবী এইটুকু, বাতাস আছে এই পুরা এরিয়া জুড়ে, অনেক পরিমাণে বাতাস আছে, তো বাতাসের ভর আছে। এখন পৃথিবী যখন ঘুরতেছে, পৃথিবী তো আস্তে ধীরে ঘুরতেছে না, সে একটা জড়তা ভ্রামক আর একটা বেগে ঘুরতেছে, I1 ω1। মানে এখান থেকে তুমি লিখতে পারো I2 ω2, বা হচ্ছে M r1² ω1 ইকুয়াল টু, এখানে M1 M2 r2² ω2²। পৃথিবীর ব্যাসার্ধ আগেও যেটা ছিল, মানে যে কক্ষপথে ঘুরতেছে, এরপরেও ধরো সেই কক্ষপথেই ঘুরবে, কোনো আপত্তি নাই। তো এখানে ব্যাসার্ধে কোনো ঝামেলা নেই, ঝামেলাটা হচ্ছে ওমেগাতে। ঝামেলাটা হচ্ছে ওমেগাতে। কিরকম ওমেগা? বাতাস যখন ছিল তখন M1 এর মানটা বেশি ছিল, ধরো এটা বাতাস আসছে, বাতাস আসছে, আর ধরো এইখানে হচ্ছে পরের অবস্থায় বাতাস নাই, বাতাস নেই। এখানে এটাই বলছে বায়ুমণ্ডল না থাকলে, প্রথমে যখন ছিল তখন বাতাসটা বেশি ছিল, তাহলে ভর, বাতাসের ভর আছে so ভরটা বেশি, এতটুকু। তাহলে আমি এখান থেকে বলতে পারি ω2টা হচ্ছে বেড়ে যাবে, মানে পৃথিবী তখন আরো দ্রুত ঘুরবে, পৃথিবী তখন আরো দ্রুত ঘুরবে। এখন দ্রুত ঘুরবে মানে কি? পৃথিবী দ্রুত ঘুরবে মানে কি? মানে হচ্ছে ওমেগা মানে টোয়াইস পাই বাই টি। ওমেগা এখানে ধরো T1, এটা ধরো টোয়াইস পাই বাই T2। এটা অবস্থা 2 পাই 2 পাই কাটতে পারি, উল্টাই দিলে হবে T1 > T2। মানে দিনের দৈর্ঘ্যটা কমে যাবে। আগে হয়তো 24 ঘন্টায় তোমার একদিন হইতেছিল বাতাস যখন ছিল, এখন তুমি বাতাসকে নাই করে দিছো। ফর্মুলা বলতেছে এখন পৃথিবী জোরে ঘুরবে, ভর কমে গেছে, জোরে ঘুরবে, হ্যাঁ সেন্স ক্রিয়েট করতেছে, জোরে ঘুরবে। জোরে ঘুরলে 24 ঘন্টা ধরো হচ্ছে 16 ঘন্টায় দিন হয়ে গেছে, তাহলে কি হবে? দিনের ব্যাপ্তি কি হবে? কমে যাবে না? এটাই বলছে, একটা দিনের সময়ের ব্যাপ্তি তখন হ্রাস পাবে। পৃথিবী যদি হচ্ছে বাতাসকে হারায় ফেলে,
একটা দিনের যে সময়ের ব্যাপ্তি সেটা কমে যাবে। এটা হচ্ছে মেইন কথা। ওকে, তো এই কোশ্চেনটা মোটামুটি আমাদের ক্লিয়ার হইলো। দেন একটা কোশ্চেন আছে ভেক্টরের ক্রস গুণ নিয়ে, কৌণিক ভরবেগের মান বের করতে বলছে। আসতেছে। আচ্ছা, কাহিনীটা হইতেছে ভরবেগ অফ কৌণিক। কৌণিক ভরবেগ মানে কি ভাই, এখানে একটা আর দেয়া আছে সুন্দর মতো, প্রথমেই বুঝে যাব। আর দেয়া আছে মানে ও আমার কাছ থেকে কিছু একটা ক্রস প্রোডাক্ট আশা করতেছে। কৌণিক ভরবেগের ফর্মুলা পড়েছি আর ক্রস পি। পি মানে হচ্ছে কৌণিক ভরবেগ। আর তুমি উপরে তাকাবা পি কোথায়, দেখবা কোথাও পি নাই। পি কে এবারে গবেষণা করতে হবে। পি মানে কি, ভরবেগ। পি মানে হচ্ছে এম ভি। তাহলে এখানে ভি দিয়ে দিছে, এখানে এম আছে। তাই আমি লিখতে পারি পি ভেক্টর হচ্ছে, এম যেহেতু একটা স্কেলার রাশি, সো ওটা কোনো ভেক্টর না, ভেক্টরটা হচ্ছে ভি। তাই এটাকে লিখতে পারি 2 ভি এর মানটা হচ্ছে 2i - 4j প্লাস 2k। তাহলে এটাকে লেখা যায়, পি এর মানটাকে এখানে আমি সরাসরি উপরে লিখে দিই, সেটা হচ্ছে 4i মাইনাস 4 দুগুণ 8j প্লাস 2 দুগুণ 4k। সিম্পলি এই জিনিসপাতিগুলো লেখা যায়। আচ্ছা, লিখে ফেললাম, ভালো কথা, ডান। এবার আসি, পি এর মান পেয়ে গেছে, আর এর মান পেয়ে গেছে। এবার আসি আর ক্রস পি তে। আর ক্রস পি, এটা হচ্ছে আমার কৌণিক ভরবেগ এল। আচ্ছা, আর এর মান কত? এই যে i - 2j প্লাস 2k, ক্রস পি এর মান কত? 2i - 4j প্লাস 2k। ওকে, 2k নিয়েছি। এবার হচ্ছে আমাদের অ্যান্সারটা লিখে ফেলি। আই, তার সাথে একটা ব্র্যাকেট দিই। আই এর জন্য আইটাকে কেটে দিব। দেন বড় হাসি, ছোট হাসি। বড় হাসি মান আসবে -4, ছোট হাসি মান আসবে হচ্ছে -8। -8 থেকে -4 বাদ দেবো, -4 থেকে, সরি, -8 কে বাদ দিব। আমার অ্যান্সার আসবে 4। তাই এখানে হচ্ছে আই এর জায়গায় 4। বুঝছি না ক্লিয়ারলি, একদম পিচ্ছি বাচ্চা জিনিসপাতি। আচ্ছা, এবার আমি যখন জে এর মান বের করবো, ফার্স্টে আমাকে একটা -j দিতে হবে, দেন ব্র্যাকেট। ওই জে এর মানকে কেটে দিব, 2 থেকে 4 বাদ দিব। 2 থেকে 4 বাদ দিব, 2 থেকে 4 বাদ দিলে -2 প্লাস কে এর মানটা এবার নিব। শিট, দেখি তো রিপিট করা যায় কিনা। আসছে। এবার কে এর মানটা দেবো, দেখি কে এর মানটা কি হয়। মুছে ফেলি। এর মানের জন্য আমি হচ্ছে কে এর মানটাকে বাদ দিব। বড় হাসির মান হচ্ছে -4, ছোট হাসির মান হচ্ছে -4, 0 হয়ে যাবে। দেখি তো 0 হবে কিনা। ইয়াস, 0 হয়ে যাবে। সো আলটিমেটলি এটা হচ্ছে আমার অ্যান্সার, 4i - +2j। এটা হচ্ছে ভেক্টরটার অ্যান্সার। তোমার কাছে কি চাইছে, মান চাইছে। তাহলে মান হবে কত? মান হবে √r 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 16। আর যদি 20, তাহলে হচ্ছে √20। এটা। ওকে, তো এইভাবে অঙ্কটা করতে পারি। ধুমধারাক্কা। দেখতে ঠিক আছে কিনা। কে এর মানটা হচ্ছে এখানে কত আসছে, 4i মাইনাস এত আসলো কেন? উম, হুম, 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 হুম। আচ্ছা, আমি কি করলাম এখানে, কল করি। কল হাউ রিকল, হাউ রিকল, হাউ রিকল। আচ্ছা, আমার কি আসছিল দেখি, আমার এখানে ভর 2কে যদি গুণ করলে 4i -4 × 8j প্লাস, আমি এখানে 4k করতে ভুলে গেছিলাম, ও শিট। তাহলে এখন আমি যদি করে ফেলি, তাহলে i এর মানটা আসবে হচ্ছে, আই বাদ দিব। এখানে বড় হাসির মান আসবে হচ্ছে -8, ছোট হাসির মান আসবে হচ্ছে -16। তাহলে এখানে আসবে হচ্ছে 8i। মোস্ট প্রবলি এখানে 8i আসছিল। ওকে, 4i আসছে। দেখি তাহলে কি করতেছি আমি, -8, আর এখানে হচ্ছে 2। না, এটা এইটাই হওয়ার কথা তো, এরকম করতেছে কেন? লেট মি চেক।